বুকনুক বাংলায় সবাইকে আমন্ত্রণ। আজকে আমি পড়ছি সমরেশ মজুমদার রচিত তার বিখ্যাত উপন্যাস কালবেলা। সন্ধে নাগাদ শেখরকে খানিকটা সুস্থ দেখাচ্ছিল। সারাদিন জল আর বিস্কুট ছাড়া কিচ্ছু খাননি। অনিমেষ জোর করে একটা সন্দেশ খাইয়ে দিল। বৃদ্ধের গলার স্বর একটু স্বাভাবিক হলো। শেখর বলল, একটু বাথরুমে যাবেন। সারাটা দিন শুয়েই কাটিয়েছেন তিনি। ওঠার কোনো কারণও ছিল না। ওরকম জ্বরের রোগী যে হেঁটে চলে বেড়াবে না, এটাই স্বাভাবিক। কিন্তু ততক্ষণে অনিমেষের খেয়াল হলো যে দাদু একবারও বাথরুমে যাননি। এখন কথাটা শোনা মাত্র সে বিচলিত হয়ে পড়ল। ওদের এই হোস্টেলের বাথরুম পায়খানা খুবই সভ্য ধরনের হয়। এতগুলো মানুষের প্রয়োজন মেটাতে হয়তো কিছু সুব্যবস্থা করা যেত, কিন্তু তার কোনো সুরক্ষা সম্ভব নয়। প্রতি তলায় একটা করে ঘেরা জায়গা আছে ক্ষুদ্র প্রয়োজনের জন্য, কিন্তু বৃহৎ ব্যাপারে ব্যবস্থা নিচ্ছে। জায়গাটা যেমন অন্ধকার তেমন স্বেচ্ছেতে। আগের হোস্টেলটা এসব ব্যাপারে অনেক ভদ্র ছিল, কিন্তু এই বাড়িটা এত প্রাচীন এবং কিছুটা রহস্যময় ভঙ্গিতে গঠিত যে এর উন্নতি করা অসম্ভব। জলপাইগুড়ি থাকতে যে মানসিক গঠন ও অভ্যাস অনিমেষের ছিল, কলকাতার হোস্টেলে থাকতে এসে তা কিছু লণ্ডভণ্ড হয়ে গিয়েছে। ওটা এমন বয়স যা সব কিছু মানিয়ে নিতে পারে। এখন এগুলোর গুরুত্ব সারাদিনের জীবনে এত কম যে তা নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার বোধ করেনি অনিমেষ। মনে পড়ে প্রথম দিন এক ঘরে অপরিচিত ছেলের সঙ্গে থাকতে হবে জেনে চোখে জল এসে গিয়েছিল। সারাটা ছেলেবেলা সে কারো সঙ্গে ভাগ করেনি, কিন্তু পরবর্তীকালে তো তাও অভ্যাস হয়ে গেল। কিন্তু শেখর কী করে এরকম ব্যবস্থা মেনে নেবেন? সারাটা জীবন যে মানুষের সাহেবদের সঙ্গে কাটিয়ে মানসিকভাবে কতগুলো রুচি মেনে চলে, তার পক্ষে এই ধরনের বাথরুম ব্যবহার করা অসম্ভব। হয়তো ভেতরে ঢুকেই বেরিয়ে আসবেন। কি করা যায় বুঝতে পারছিল না অনিমেষ। শেখর বললেন, তুমি কি আমার কথা শুনতে পাওনি? অনিমেষ ব্যস্ত হয়ে উঠল। তারপর দাদুকে সযত্নে ধরে ধরে সামনে ছাদে নিয়ে গেল। কোণার দিকে দুটো দিক দেওয়াল ঘেরা জায়গাটায় পৌঁছে বলল, এখানেই সেরে নিন। ভেতরে দুটো সিমেন্ট লাগানো ইট ছাড়া কিছু নেই। অনিমেষ যা আশঙ্কা করছিল তাই হলো। শেখর বেরিয়ে এসে বলল, এখানে জলের কল নেই। না, মানে এটা খুব প্রয়োজনের জন্য। রোজ জমাদার এসে ধুয়ে দিয়ে যায়। অনিমেষ দাদুর দিকে তাকালো। কিন্তু জল না হলে হাত ধোবো কী করে? শেখর অবাক। অনিমেষ বলল, আপাতত এই জলে কাজ মিটিয়ে নিন, আমি ভালো করে ধুয়ে রাখবো। ঘরে ঢুকে শেখর বলল, শিক্ষা মানুষকে এমন নোংরা করে ভাবতে পারি না। তোমাকে এতদিন আমি কি শিখালাম? অনিমেষ বলল, এখানে আমি একা একা কী করব? যেমন পরিবেশ তেমনভাবেই চলতে হচ্ছে। তোমরা হোস্টেলের মালিককে বলো না কেন? কেউই নিয়ে মাথা ঘামায় না দাদু। বাহ, চমৎকার। সভ্য সমাজের মিনিমাম প্রয়োজন সম্পর্কেও তোমরা এত উদাসীন। মাঝরাতে পেট খারাপ হয় না কারো? শেখর কড়া চোখে নাতিকে দেখলেন। আপনি এরকম পরিবেশে তো কখনো থাকেননি, তাই চোখে লাগছে। কলকাতা শহরের লোক এসবে অভ্যস্ত। জবাবদিহি করার ভঙ্গিতে বলল অনিমেষ। কিন্তু বলার সময় সে বুঝতে পারছিল দাদু তার এসব কথা কোনো আমলে নেবেন না। বাথরুমে এই পায়খানায় ঢুকতে গেলে দাদুর যে কী কাণ্ড হবে তা ভেবেই শক্ত হয়ে গেল সব মন। আসলে এসব খামতি নিজের চোখে ঠেকেনি, কিংবা ঠেকলেও পাত্তা পায়নি। শেখর বললেন, এই ঘরে তুমি থাকো? অনিমেষ হলো অবাক। এ কী কথা? অন্যের ঘরে কি দাদুকে থাকতে বলবে? তবুও স্বাভাবিক ভঙ্গিতে ঘাড় নাড়ল। এভাবে তোমার থাকতে ইচ্ছে করে? অনিমেষ ঘরটার দিকে তাকালো। রোজ দেখে অভ্যস্ত চোখে এই ঘরটা একই আছে। সে বলল, এই ঘরটাই সবচেয়ে নিরিবিলি। আমি সে কথা বলছি না। বিছানার চাদরটা কমাস কাচুনি? বালিশের ওয়ারটার চেহারা দেখেছ? ওখানে মুখ রাখতে তোমার প্রবৃত্তি হয়? বইপত্র স্তূপ করে ছড়ানো, এখানে ওখানে জামা ঝুলছে, দেয়ালে ঝুল। একটা মানুষের রুচি তার শোয়ার জায়গায় ফুটে ওঠে, তাই না? শেখর নিজের ঝোলাটা এগিয়ে দিলেন। এতে একটা চাদর আছে, তাই পেতে দাও। অনিমেষ খুব অসহায় বোধ করছিল। সে যতটা সম্ভব গোছগাছ করেছিল, কিন্তু তা সত্ত্বেও দাদু এগুলোর আবিষ্কার করলো। বিছানার চাদর তার দুটো, আর বালিশের ওয়ার ধোবো ধোবো করে ধোয়া হয়নি। অনিমেষের চোখে এতগুলো তেমন নোংরা নয়। এই হোস্টেলের অনেক ছেলে খুব সাজগোজ করে থাকে, এমনকি ফুলদানি এবং ধূপ জ্বালানোরও শখ আছে অনেকের। ওরকম মেয়েলি স্বভাব অনিমেষ রপ্ত করতে পারেনি। মোটামুটি একটা ব্যবস্থা করে দাদুকে শুইয়ে দিয়ে অনিমেষ বলল, আপনি একটু বিশ্রাম নিন, আমি ঘুরে আসছি। শেখর বলল, আজ তো তোমাকে ক্লাস করতে দিলাম না, সন্ধেবেলায় পড়তে বসবে না? কথাটা শুনে অনিমেষের মজা লাগলো। কলকাতায় আসার পর তাকে কেউ পড়তে বসার কথা বলেনি।
অথচ একটা কথায় দাদু সমস্ত ছেলেবেলাটাকে সামনে এনে দিল। এই মানুষই সন্ধ্যাবেলায় চিৎকার করে না পড়লে এমন শাসন করতো যে অনিমেষ তটস্থ থাকতো। দাদুকে সে এখন কি করে বোঝায় যে পড়াশোনার ব্যাপারটা এখন আর মেপে করার অভ্যাস নেই, প্রয়োজন মতো সেটা করতে অভ্যস্ত হয়ে গেছে। অনিমেষ কিছু মুখে বলল না, হাত বাড়িয়ে সূর্যশেখরের কপাল স্পর্শ করে বলল, 99-এর বেশি হবে না, এখন চুপ করে শুয়ে থাকুন। অনেক কথা বলেছেন, আমি ডাক্তারকে রিপোর্ট দিয়ে আসি। সূর্যশেখর বলল, বড্ড কড়া ওষুধ এনেছ, মাথা ঝিমঝিম করছে। অনিমেষ বলল, ডাক্তারকে ডাকবো? ঘরের দরজা ভেজিয়ে সে ভাবলো তমালকে একবার খোঁজ করবে কি না। বুড়ো মানুষটাকে একদম একা রেখে যেতে মন চাচ্ছে না। তারপর মত পাল্টালো, এই সন্ধে ছোঁয়ার সময়টা কোনো জোয়ান ছেলে হোস্টেলে পড়ে থাকে না, আর থাকলেও তাকে এক অসুস্থ বৃদ্ধের সঙ্গে জোর করে বসিয়ে রেখে যাওয়া অন্যায় হবে। তমাল নিজে আজ সকালে যা করেছে তাই তো অনেক। নিচের গেটে সুপারিনটেন্ডেন্টের সঙ্গে দেখা হলো। প্রবীণ অধ্যাপকটির ওপরে যদিও হোস্টেলের দায়িত্ব, কিন্তু কোনো ব্যাপারে নাক গলান না। এমনকি খাওয়া দাওয়ার ব্যবস্থাও ছেলেদের উপর ছেড়ে দিয়েছে। প্রতি মাসে একজন করে ম্যানেজার ঠিক করে দেন, সেই চালায়। দাদুর ঘরে আছে সেই খবরটা নিজ থেকে ভদ্রলোককে দেওয়া উচিত, যদিও এরকম চালু বা আইন কেউ বড় একটা মানে না। অনিমেষকে দাঁড়াতে দেখে ভদ্রলোক জিজ্ঞেস করলে, কিছু বলবে? ও হ্যাঁ, তোমার ঘরে একজন অসুস্থ বৃদ্ধ এসেছে শুনলাম। তিনি কে হন তোমার? আমার ঠাকুরদা। কেমন আছে এখন? ভালো। ওর তো এখানে থাকতে অসুবিধা হবে। তোমার কলকাতা শহরে আর কোনো আত্মীয় নেই? না, উনি একটু সুস্থ হলেই চলে যাবে। আপনার আপত্তি নেই তো? ঠিক আছে। ভদ্রলোক চলে যেতে অনিমেষের খেয়াল হলো সারাদিনে দাদুকে জিজ্ঞাসাই করা হয়নি কী কারণে তিনি মাথা ন্যাড়া করে একা একা কলকাতা এলেন। আশ্চর্য, সে যে কেন একটুও প্র্যাকটিক্যাল হতে পারল না আজও। ডাক্তার চেম্বারে ছিলেন। ভদ্রলোকের পসার খুব জমজমাট। কলকাতা শহরে মানুষের রোগ বোধহয় লেগেই থাকে এবং এতে ডাক্তার খুশিই হন। অপেক্ষারত মানুষগুলোকে দেখতে দেখতে অনিমেষের মনে হলো, আচ্ছা, যদি আজ ওদের সবাই সুস্থ থাকতো তাহলে ডাক্তারের মন কেমন থাকতো? অর্থের জন্য মানুষের মন সবসময় নিম্নগামী হয়। সকালে যে লোকটা তাকে আটকে ছিল সে দেখতে পেয়ে এগিয়ে এলো। বেশ খাতিরে গলায় জিজ্ঞাসা করলো, ডাক্তারবাবুর সঙ্গে দেখা করবেন? এইসব ন্যাকামো অনিমেষের সহ্য হচ্ছে না আজকাল। সে এখানে বেড়াতে আসেনি জেনেও এ ধরনের প্রশ্নের কোনো মানে হয় না। বাজারের থলে হাতে দেখে কেউ জিজ্ঞাসা করে, কি বাজারে যাচ্ছেন? যখন ন্যাকামো ছাড়া কিছু বলা যেতে পারে। অনিমেষ কিছু বলল না, ঘাড় নাড়ল। 5 মিনিট দাঁড়ান, ডাক্তারবাবু একজনকে চেক করছে। মেয়ে ছেলে তো, বসুন না, ওখানে বসুন। লোকটা ব্যস্ততা দেখালো। ঠিক আছে। অনিমেষ ওকে এড়াতে সামনের টেবিল থেকে ম্যাগাজিন চুলে চোখ রাখলো। আজ সকালে এই লোকটা তাকে পাত্তা দিতে চায়নি, এখন খাতির করছে কেন? ঘরে এখন কমসে কম 12 জন লোক। সিরিয়াসলি এলে ঘন্টা 2 অপেক্ষা করতে হতে পারে। অথচ লোকটা 5 মিনিট দাঁড়ান, তার মানে নিয়ম ভাঙবে লোকটা। তখন যদি সবাই প্রতিবাদ করে? অনিমেষ ঠিক করলো কেউ কিছু বললে সে ভেতরে ঢুকবে না, ঘন্টা 2 পরেই ঢুকবে। কিন্তু ভদ্রমহিলা চেম্বার ছেড়ে বেরিয়ে আসতেই লোকটা যখন হাত নেড়ে তাকে ভিতরে যেতে বলল, তখনই কেউ করলো না আপত্তি। গতকাল শুনে এসেছে অসুস্থতা মানুষকে অধৈর্য করে, কিন্তু এরা বেশ চুপচাপ। পরিশ্রম করে ডাক্তার একটু আরাম করছিল সিগারেট ধরিয়ে। অনিমেষকে দেখে ভ্রু কুঁচকালেন। ও তুমি কখন এসেছো? এইমাত্র। অনিমেষ বসলো না, কারণ ওর বসার মতো সময় নেওয়ার কোনো মানে হয় না। ডাক্তার জিজ্ঞেস করলো, উনি কেমন আছে? এখন একটু ভালো, জ্বর কম, কিন্তু দুর্বল বোধ করছে। ওষুধগুলো খুব কড়া বলছিলেন। অনিমেষ জানালো, প্রস্রাব হয়েছে একবার বিকেলে। শোনো, ওর বয়স হয়েছে, আজ যদি জ্বর চলে যায় তো ভালো, কিন্তু আবার যদি আসে তাহলে তুমি ম্যানেজ করতে পারবে না। ভিটামিন ডেফিসিয়েন্সি তো আছেই, মনে হয় কদিন কিছু খাননি। আবার যদি জ্বর আসে ব্লাড আর ইউরিন পরীক্ষা করিয়ে নেবে। প্রেসক্রিপশনটা দাও। হাত বাড়ালেন ডাক্তার। অনিমেষ পকেট থেকে টাকাটা বের করে এগিয়ে দিতে তাতে খসখস করে কয়েকটা শব্দ লিখে ফেরত দিলেন। 2টো ওষুধ চেঞ্জ করে দিলাম। আজ রাত্রে হরলিক্স আর সন্দেশ দিবে। দুধ সহ্য নাও হতে পারে। কাল যদি জ্বর না থাকে এই ফুডগুলো দেবে, ঠিক আছে? মাথা নেড়ে ওকে বিদায় করতে চাইলেন ডক্টর। অনিমেষ ওষুধগুলো চোখ বুলিয়ে নিতে নিতে ভাবছিল, যেগুলো সকালে কেনা আছে সেগুলো কি করবে, জিজ্ঞাসা করা উচিত কিনা। ওকে অন্য কোথাও শিফট করো। আমার চেম্বারে একটা ফোন আছে, এইভাবে হুটহাট চলে আসার চেয়ে টেলিফোনে কথা বললে ভালো হয়। কথাটা চুপচাপ শুনছিল অনিমেষ। অন্যায় কিছু বলেনি ডাক্তার। অন্য সময় হলে সে কী করতো বলা যায় না, এখন মাথায় অন্য চিন্তা ঢুকেছে।
আজ সকালে ওষুধপত্র কিনতে বেশ কিছু খরচ হয়ে গেছে। বাবা যে টাকা পাঠান তাতে সব খরচ মিটিয়ে সামান্যই নিজের জন্য থাকে। এখানে আসার পর কোনো বড় রকম অসুখ বিসুখ করেনি তার। বাড়তি খরচের প্রশ্ন ওঠেনি। অনেকে বাড়ি থেকে পাঠানো টাকার কিছু কিছু প্রতি মাসে জমিয়ে রাখে। অনিমেষের ক্ষেত্রে সেটা হয়ে ওঠেনি। চেম্বার থেকে বেরিয়ে সামনের ওষুধের দোকানে গিয়ে প্রেসক্রিপশনটা দেখাতে আরও কিছু টাকা চলে গেল। তার কাছে বড় জোর 20টা টাকা পড়ে আছে। মাসের একেবারে শেষ হলে 2 টাকাও থাকতো না। অনিমেষ ভাবছিল দাদু নিশ্চয়ই বেশি দিন থাকবে না, কিন্তু বাকি মাসটা কিভাবে চালাবে? বাবার কাছে নতুন করে টাকা চেয়ে চিঠি দেওয়া তার পক্ষে অসম্ভব। ব্যাপারটা নিয়ে একটু চিন্তা করতে গিয়ে অনিমেষ একটা ব্যাপার আবিষ্কার করে থতমত খেলো। পৃথিবীতে তার যদি সবচেয়ে আপন বলে কেউ থাকে তাহলে শরীরশিখর। ছোটোবেলায় যে মানুষটাকে ঘিরে সে কত রকমের স্বপ্ন দেখত। বাবা, ছোটো মা কিংবা পিসিমা হেমলতাও সেই স্বপ্নের ধারে কাছে আসতে পারেনি কখনো। আর আজ অসুস্থ শরীরশেখর মাত্র একটা দিন তার কাছে এসে ওকে দিশেহারা হয়ে পড়েছে। অনিমেষ নিজেকে শাসন করলো। দাদু এত জায়গা থাকতে তার কাছে এসে উঠেছেন, এটাই ভাগ্যের কথা। তার জন্য যদি খরচ হয় হোক, নিজের কাছে না থাকলে হোস্টেলের ছেলেদের কাছ থেকে ধার নিয়ে চলবে। আর কেউ না থাক, পরমহংস আছে, টিউশনির টাকা জমিয়ে রাখেও, চাইলে নিশ্চয়ই পাবে। কিন্তু এই ঘটনা থেকে আরেকটা সত্য খুব জোরালো হলো অনিমেষের কাছে। না, ঢিলিমি নয়, এবার কিছু টাকা রোজগার করতেই হবে। টিউশনির কপাল সবার থাকে না। তাছাড়া অন্য লোকের বাড়ির মর্জি মতন পড়ানো তার পক্ষে সম্ভব হবে বলে মনে হয় না। হাতিবাগানের মোড়ে দাঁড়িয়ে এসব কথা ভাবছিল অনিমেষ। এখন এই সন্ধ্যাবেলায় বেশ ভিড়। মেয়েরাই কেনাকাটা করতে দোকান দেখতে বেরিয়ে পড়েছে। অনিমেষের এসব দিকে খেয়াল ছিল না। কিছু একটা গম্ভীরভাবে চিন্তা করতে গেলেই এরকম হয়। আশেপাশে সব কিছু অস্পষ্ট হয়ে যায়। এই অবস্থায় মনে হলো কেউ যেন ডাকছে। তারপর আচমকা কারো হাতের ঝকনিতে সজাগ হলো। চমকে যাওয়া ভাবটা সামলে পেছনে ফিরে সত্যি অবাক হলো। তুমি কি তোমার মধ্যে ছিলে? কি ভাবছিলে এত? এ কি সারপ্রাইজ সুভাষদা, কোত্থেকে এলে? বেলগাছিয়ায় ছিলাম, ট্রাম থেকে তোমাকে দেখতে পেয়ে নেমে এলাম। তখন থেকে নাম ধরে চেঁচাচ্ছি, কোনো সাড়া নেই। অসুখ টসুখ আছে নাকি? অনিমেষ লজ্জা পেল। না না, আসলে একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম, এই আর কি। অনেক দিন পর তোমার সঙ্গে দেখা হলো, কিন্তু যে কলকাতায় আছো তা জানতামই না। বিমানদা বা সুদীপ কেউ তো বলেনি, হয়তো বলতে ইচ্ছে হয়নি কিংবা ভুলে গেছে। সুভাষ হাসলো। কথাটা কেমন বেসুরো লাগলো কেন? অনিমেষ বলল, আমি ঠিক বুঝতে পারছি না। সব কথা না বোঝাই ভালো। অনেক সময় বুঝতে না চাইলে উপকার হয়। তার চেয়ে চলো তো আমরা একটু চা খাই। সেই বিকেল থেকে ঘুরছিলাম, গলা শুকিয়ে যাচ্ছে। ওই তো একটা চায়ের দোকান, চলো। সুভাষ অনিমেষের হাত ধরে রাস্তা পার হয়ে এগুলো। সুভাষদার কথাবার্তা একটু অন্যরকম। অনিমেষে মনে হচ্ছিল কিছু একটা হয়েছে। সুভাষদাকে ওর ভালো লাগে। বলতে গেলে কলকাতায় পা দিয়ে সুভাষদার সঙ্গে ওর যোগাযোগ। বোধহয় নিশ্চিন্ত মৃত্যুর হাত থেকে তাকে সেদিন বাঁচিয়েছিল সুভাষদা। লোকটা খুব চাপা এবং কারো ব্যাপারে নাক গলাতে ভালোবাসে না। কিন্তু এখন চায়ের দোকানে বসলে হোস্টেলে ফিরতে রাত হয়ে যাবে। যদিও এরপরে দাদুকে ওষুধ দিতে হবে রাত 10টা নাগাদ, তবুও অতক্ষণ একা একা থাকতে ওর অসুবিধা হতে পারে। কেউ ওকে বলে আসা হয়নি। দেরি করে হোস্টেলে ফিরলে দাদু অসন্তুষ্ট হবে, ভাববেন এইরকম সময় ফেরা ওর নিয়মিত অভ্যেস। রাস্তা পার হতে হতে অনিমেষ মনে মনে হেসে ফেলল। স্কুলে পড়ার সময় দাদুর ভয়ে সন্ধ্যার আলো জ্বলবার আগেই খেলার মাঠ ছেড়ে দৌড় শুরু করতো বাড়িতে ফেরার জন্য। আলো জ্বলে গেলে বুক ধরাস ধরাস করতো শাস্তি পাওয়ার ভয়ে। সেই ব্যাপারটাই যে এতদিন বাদে কলকাতায় তার কাছে ফিরে এসেছে, কিন্তু সুভাষদাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না। আচ্ছা, এমনও তো হতে পারতো যে ডাক্তার দেখা পেয়েছে স্বাভাবিকভাবে 2 ঘন্টা অপেক্ষার পর। তাহলে তো সেই দেরিই হতো। তখন তো কিছু করার থাকতো না। মনে মনে একটু স্বাচ্ছন্দ্য বোধ করলো অনিমেষ। অন্তত ঘন্টাখানেক দেরি করে ফিরলেও ম্যানেজ করা যায়। রেস্টুরেন্টে বেশ ভিড়। একটু দাঁড়িয়ে থেকে দুটো বসার জায়গা জোগাড় করলো ওরা। একই টেবিলে অন্য লোকও রয়েছে। তারা যে কথা বলছে তা স্বাভাবিকভাবে এমন চেঁচিয়ে বলা নয়, তুমি অনর্গল বলে যাচ্ছে। এরকম ব্যাপারই প্রায় লক্ষ্য করেছে অনিমেষ। বাসে ট্রামে মানুষরা এমন স্বচ্ছন্দে পারিবারিক গল্প করে, মনে হয় না সেখানে তারা ছাড়া আর কেউ নেই। ট্রাম বাসের ঠাস ঠাস ভিড়ও যেন নির্জন গাছের মতো। দুটো চা বলে সুভাষদা নিচু গলায় বলল, এখন কি করছো? কী উত্তর দেবে বুঝতে পারছিল না অনিমেষ। ছাত্র হিসেবে তার এখন পড়াশুনো করার কথা। তবু এই প্রশ্নটা নিশ্চয় অকারণ নয়। ইঙ্গিতটা অনুমান করলেও এড়িয়ে গেল অনিমেষ। মুখে কিছু বলল না, হাসল। সিগারেট ধরিয়ে সুভাষদা বলল, তোমাদের ইউনিয়নের কাজকর্ম কেমন চলছে?
ভালোই। আসলে ছাত্রদের দাবি দেওয়া নিয়ে মাঝে মাঝে ভিসির কাছে যাওয়া, স্লোগান দেওয়া ছাড়া ইউনিয়নের কাজকর্ম আর কি আছে বলুন? দিয়ে যাওয়া চায়ে চুমুক দিল অনিমেষ। দিয়ে মনে পড়ল আজ বিকেলে তার চা খাওয়ার কথা আর খেয়ালই ছিল না। তুমি পার্টির অফিসে যাচ্ছ না? 2-3 দিন গিয়েছিলাম। ওখানে গিয়ে চুপচাপ বসে থাকতে ভালো লাগে না। আমি বোধহয় গায়ে পড়ে আলাপ করতে পারি না তাই। কয়েকদিন আগে পুলিশের গুলিতে 2 জন কমরেড খুন হয়েছে। তোমরা এর প্রতিবাদে ছাত্র ধর্মঘট করেছিলে, কেমন হয়েছিল? সাকসেসফুল। আসলে এসব ছুতো মিলে ছাত্ররা ক্লাসে ঢোকার দায় থেকে বাঁচে, তা সে যেই ডাকুক না কেন। অনিমেষ বলল, কিন্তু ধর্মঘটটা করলে কেন? অনিমেষ হকচকিয়ে গেল। মানে, কত লোক তো প্রতিদিন খুন হচ্ছে, সেজন্য তো তোমরা ধর্মঘট করছো না? সেদিন প্রাক্তন বিপ্লবী খুন হলো, তোমরা তো কোনো প্রতিবাদ করনি, এখন করলে কেন? অনিমেষ সুভাষদার মুখের দিকে তাকিয়ে অর্থটা ধরতে চেষ্টা করলো, কিন্তু বিফল হলো। সে বলল, এ তো সোজা কথা। যে 2 জন মারা গেছে তারা পার্টির লোক। আমাদের ছাত্র সংগঠন সেই পার্টির মতবাদে বিশ্বাস করে, তাই প্রতিবাদ জানানোর দরকার ছিল। বেশ বেশ, আমি এই কথাটাই শুনতে চাইছিলাম। ছাত্ররা এখন আর দেশের আর বৃহত্তম শক্তি হিসেবে কেন পণ্য হবে তা সন্দেহ কেউ করবে না। দেখা যাচ্ছে প্রতিটি ছাত্র সংস্থায় বিশেষ রাজনৈতিক দলের কর্মপন্থা অনুসরণ করে। অন্যভাবে বলতে গেলে ছাত্র সংস্থাগুলো রাজনৈতিক দলের এক একটা শাখা, তাই তো? এ কথা সবাই জানে সুভাষদা। তুমি কি বলতে চাইছো বলো? পার্টি যদি ভুল করে এবং সেই ভুলটা ছাত্রদের উপর চাপিয়ে দেয়, তাহলে তুমি কি সেটা সমর্থন করবে? অনিমেষের মুখের দিকে তাকালো সুভাষ সেন। অনিমেষ ধীরে ধীরে মাথা নাড়ল। তা কেন? পার্টি যদি ভুল করে তাহলে সেটা দেখিয়ে দিয়ে সংশোধন করা উচিত। কিন্তু নেতারা যদি জেনে শুনে ভুল করে তাহলে? তা কেন করবে? করবে এবং করেছে। এটাও এক ধরনের রাজনীতি। কি করে সম্ভব সুভাষদা? প্রত্যেকটা রাজনৈতিক দলের নির্দিষ্ট আদর্শ আছে, না হলে একটার সঙ্গে আরেকটার কোনো পার্থক্য থাকবে না। নেতারা যদি সেই আদর্শ মানতে না চায়, তাহলে তার মতবাদ দল থেকেই উঠবে। যারা কর্মী তারা চুপ করে থাকবে কেন? চুপ করে থাকবে স্বার্থের জন্য? না, এ কথা আমি মানি না। আমি মানি। কারণ কারণ এই প্রতিবাদ করা আমার দল থেকে বের করে দেওয়া হয়েছে। আমরা যে কজন বেরিয়ে যেতে বাধ্য হলাম, তারা ছাড়া আর কেউ এই কথা বলেনি। এমনকি আমাদের উপর যে আচরণ করা হলো তা সমালোচনা করারও কেউ সাহস করেনি। অনিমেষ হতবাক হয়ে গেল। সুভাষদাকে দল থেকে বিতাড়িত করা হয়েছে? সেই সুভাষদাকে যে এতগুলো বছর দলের জন্য প্রাণপাত করে গেল, নিজের ভবিষ্যতের দিকে না তাকিয়ে বীরভূমের গ্রামে দলের হয়ে কাজ করে বেড়ালো। বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল অনিমেষের। কোনো রকমে সে জিজ্ঞেস করলো, কবে হয়েছে এই ব্যাপারটা? সুভাষদা হাসলো। মাসখানেক। তুমি জানতে না দেখে অবাক হচ্ছি। না, আমি জানি না। বিমানদারা জানে? অবশ্যই, ওরাই তো সক্রিয় ভূমিকা নিয়েছিল আমাকে তাড়ানোর ব্যাপারে। দেখো, বিধান রায় মারা যাওয়ার পর থেকে আমরা নেতারা যেন গন্ধ পাচ্ছেন একদিন মন্ত্রিত্বটা দলের হাতে আসবে। তারপর থেকে সবার চালচলন, মতামত দ্রুত পাল্টে যাচ্ছে। এটাই হলো সবচেয়ে দুঃখের কথা। এখন থেকে কেউ কাউকে চটাতে চায় না। চোখ বুঝে অন্যায় এড়িয়ে যাচ্ছে সবাই। তোমাদের কি কারণে এক্সপেল করা হলো? পার্টির বর্তমান কার্যধারার সমালোচনা করেছিলাম। মুখে যা বলা হয়েছিল কাজে তা হচ্ছে না। দীর্ঘদিন গ্রামে থেকে ওখানকার মানুষগুলোর কাছে ক্রমশ প্রতারক হয়ে যাচ্ছি। কমিউনিজমের প্রথম কথাই হলো মানুষের সমানভাবে বাঁচার অধিকার আদায় করতে হবে, অথচ দলের মধ্যে ছোটোখাটো হিটলারের ছড়াছড়ি। নিঃস্ব মানুষের পার্টি কখনো জোরদারের উপর নির্ভর করে চলতে পারে না। গত 20 বছর পার্টির নেতারা কতগুলো ফাঁকা বুলি আউড়ে যাচ্ছে, যেগুলো বাস্তবে রূপায়ণের কোনো চেষ্টা এদেশে হয়নি। এদেশের কমিউনিজম তাই হাওড়ে বেলুনের মতো, ধরা ছোঁয়া যায় না। আমরা বলেছিলাম নতুন রক্ত চাই নেতৃত্বে। যে মানুষগুলো এতগুলো বছরে দলকে সুনির্দিষ্ট পথে চালাতে পারলো না, তাদের সরে যেতে হবে। এর ফল একটাই হলো, এবং আমরা জানতাম আমাদেরই সরে যেতে হয়েছে। অনিমেষ বলল, কিন্তু এরকম করলে দল ক্রমশ দুর্বল হয়ে পড়বে। যত ভাঙন হবে তত শত্রুপক্ষ উৎসাহিত হবে। শত্রুপক্ষ? আমরাই তো আমাদের সবচেয়ে বড় শত্রু। কিন্তু শোনো, কমিউনিস্ট পার্টির 2টো ভাগ হলো কেন? চীন সমস্যা? মোটেই না। তুমি কি জানো, হোম মিনিস্টার যখন রেডিওতে ঘোষণা করেছিলেন যে কমিউনিস্ট পার্টির একটা শাখা এই দেশে সশস্ত্র বিপ্লব আনতে চায় চীনের স্বার্থে, তখন আমাদের মধ্যে প্রধান নেতা কি বলেছে তাকে? সেই সকালে মন্ত্রীর সঙ্গে দেখা করে বলেছেন, আমাদের কমিউনিস্টরা আইনসঙ্গত গণতান্ত্রিক কার্যধারায় বিশ্বাস করি, কোনো রকম সশস্ত্র বিপ্লবের ধারও কাছেও আমরা নেই। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন। তাহলে দল ভাগ হলো কেন?
কমিউনিস্ট পার্টির ডান বাম যদি একই পথে চলে তাহলে আলাদা আলাদা হারি করতে হলো কেন? সেটা নেতৃত্বের গোলমাল না, আদর্শের সংঘাত। তা এখন আমাদের বুঝতে অসুবিধা হয় না। সুভাষদা কথা বলতে বলতে উত্তেজিত হয়ে গিয়েছিল। রেস্টুরেন্টের অনেকেই এদিকে তাকাচ্ছে, এমনকি সামনের লোক দুটো। সেটা বুঝতে পেরে সুভাষদা উঠে দাঁড়ালো। দাম মিটিয়ে বাইরে এসে জিজ্ঞেস করলো, তুমিও তো এখানে মানিকতলায় আছো তাই না? অনিমেষ বলল, না, আমি এই যে গ্রে স্ট্রিট হরিঘোষ স্ট্রিটের মোড়ের হোস্টেলে আছি। আসবে? আজ থাক, তোমাকে আমার দরকার। ব্যাপারটা ভাবো। এসব কথা এখনই কাউকে বলার দরকার নেই। আমি শিগগিরই দেখা করব। কি করছো সুভাষদা? অনিমেষ জিজ্ঞেস করলো। আমাদের এখন কি করা উচিত তাই নিয়ে ভাবছি অনিমেষ। হোস্টেলে ফিরে এসে অনিমেষ দেখলো ওর ঘরে বেশ ভিড়। তমাল আর পাশের ঘরের দুটো ছেলে বেশ মেজাজে আড্ডা জমিয়েছে দাদুর সঙ্গে। শরীরশেখর ডুয়ার্সের পুরান দিনের গল্প বলছে। তমাল চেয়ারে বসেছে আর দুজন জানালার কাছে ঠেস দিয়ে দাঁড়িয়ে। অনিমেষ দরজায় দাঁড়াতেই বিছানায় বসা শরীরশেখরের নজর পড়ল প্রথমে। কথা থামিয়ে বলল, এখানে ডাক্তারকে বোধ হয় সহজে পাওয়া যায় না? অনিমেষ হেসে ঘাড় নাড়ল। দাদুর অনেক পরিবর্তন হয়েছে। আগে হলে এ প্রশ্নটা করতেনই না, দেরি হলে বকাঝকা করে বাড়ির মাথায় করত। হঠাৎ অনিমেষের মনে পড়ল এই লোকটার ভয় এককালে স্বর্গ ছেড়ায় বাঘে গুরুতে এক ঘাটে জল খেত। অনিমেষ ওষুধগুলো টেবিলে রাখলো। এখন শরীর কেমন আছে? ভালো, বেশ ভালো। এই যে তোমার বন্ধু আমাকে সন্দেশ খাওয়ালো, চমৎকার খেলাম। ফোকলা দাঁতে মুখে হাসলো শরীরশেখর। তমাল অনিমেষকে বলল, দাদুর কাছে তোমাদের ওখানকার গল্প শুনছি, দারুণ ইন্টারেস্টিং ব্যাপার। চা বাগান কী করে পত্তন হলো তার জীবন্ত সাক্ষী দাদু। আমরা তো সেই দুটো পাতা একটা কুড়ি থেকেই যেতটুকু জেনেছি। অনিমেষ এত ভিড় ভালো লাগছিল না। একেই ঘরটা ছোট, তার উপর এত লোক একসঙ্গে হলে ভালো করে দাঁড়ানো যায় না। সে বলল, বাবাকে চিঠি দেওয়া হলো না, ভাবছি কাল সকালে একটা টেলিগ্রাম করে দেব। হোয়াই? শরীরশেখরে ভুরু কুঁচকে গেল। অনিমেষ দাদুর দিকে তাকালো। এরকম প্রশ্ন কেন? উনি এই অবস্থায় অসুস্থ হয়ে কলকাতায় এসেছে, খবর জানায় নয় অন্যায় কি? বাবা নিশ্চয়ই খুব চিন্তা করছেন। আমার মনে হচ্ছে চিন্তাটা তোমারই বেশি হচ্ছে। তাছাড়া তোমার টেলিগ্রাম যাবার আগেই আমি পৌঁছে যাব। ওসব করতে যেও না। শরীরশেখর ঘাড় নাড়লেন। আপনি পৌঁছে যাবেন মানে? আমি ঠিক করেছি কাল নর্থ বেঙ্গল এক্সপ্রেসে চলে যাব। সে কি, এই শরীর নিয়ে আপনি যাবেন কি করে? পথে ঘাটে কিছু হয়ে গেলে আর দেখতে হবে না। শরীর ঠিক করে তারপর যাবেন। অনিমেষ খুব অসন্তুষ্ট গলায় বলল, যে লোকটা সকালবেলায় এরকম ধুকছে সে সন্ধেবেলায় এরকম কথা বলছে? শরীরশেখর হাসলেন। আমার শরীরকে আমার চেয়ে বেশি নিশ্চয়ই কেউ বুঝবে না। যেতটুকু দুর্বলতা আছে তা বয়সটার জন্য। জলপাইগুড়িতে ফিরে গেলেই সেটা ঠিক হয়ে যাবে। এতক্ষণ ওরা চুপচাপ শুনছিল। এবার তমাল বলল, কিন্তু দাদু আরও 2-3 দিন থেকে গেলে দোষটা কি? শরীর ফিট হয়ে গেলে কালীঘাট দক্ষিণেশ্বর ঘুরে পুজো টুজো দিয়ে যান। তবে আমাদের কাছে যখন এসেছেন তখন তাড়াতাড়ি ফিরে যাবেনই বা কেন? শরীরশেখর বলল, বেঁচে থাকি যদি নিশ্চয়ই আবার আসবো ভাই। অনিমেষ চাকরি বাকরি করে ঘরদোর করুক, তখন এসে থাকবো। এখন এই খাঁচায় আমার পক্ষে থাকা অসম্ভব। খাঁচা? অনিমেষ অবাক হলো। খাঁচা নয়, স্বর্গে আছি, পাতালে যেতে হবে পায়খানা করতে। তাও যদি একই সঙ্গে কয়েকজনের প্রয়োজন হয় তাহলে লাইন দিতে হবে সেখানে। আমি মনে করি মানুষের শোয়ার ঘর আর পায়খানা একই রকমের আরামদায়ক হওয়া উচিত। তার উপরে এরকম কানের কাছে দিনরাত ট্রামের ঢং ঢং আওয়াজ অসহ্য। শরীরশেখর মুখ বেঁকালেন। অনিমেষ হেসে বলল, তাহলে বুঝুন আমরা কীরকম আরামে থাকি। শরীরশেখর উত্তেজিত হলেন। এটা তোমাদের কি দুর্ভাগ্য তোমরা বুঝতে পারছো না? একটা ছাত্রকে যদি ন্যায্য পয়সা দিয়েও এরকম নরকে থাকতে হয় তাহলে তার কাছ থেকে দেশ কী আশা করবে? এইভাবে তোমাদের মধ্যে একটা বিশৃঙ্খলা ঢুকিয়ে দেওয়া হচ্ছে। পাশের ঘরের আরেকটি ছেলে বলল, বিশৃঙ্খলা মানে? শরীরশেখর কঠিন মুখে বলল, এখন কত রাত, এই সময় প্রতিটি ছাত্রের কী করা উচিত? আর তোমরা আমার সঙ্গে গপ্প করছো, এটা বিশৃঙ্খলা নয়? কথাটা শুনে ছেলেদের মুখ কালো হয়ে গেল। অনিমেষ খুব অস্বস্তিতে পড়ল। দাদু যে এরকম মুখের উপর ওদের কথা শোনাবে তা ভাবতেও পারেনি। অবশ্য এটাই শরীরশেখরের আসল চরিত্র, রেখে রেখে কথা বলতে পারে না। তমাল উঠে দাঁড়ালো। আমি কিন্তু আপনার কথা মানছি না। আমরা যারা হোস্টেলে থেকে পড়ি তারা জানি আমাদের পাশ করতেই হবে, এটা আমাদের দায়িত্ব। নিজেদের পড়াশুনো আমরা নিজেদের সুবিধা মতো সময়েই করে নিই। আপনাদের কাছে যারা পড়াশোনার সময় মনে হচ্ছে সেটা আমাদের কাছে জিরোবার মনে হয়। ধরুন সারাদিন ক্লান্তির পর ট্রাম বাসে ঝুলে হোস্টেলে ফিরে পড়তে বসলে আমাদের ব্রেন
তা অ্যাকসেপ্ট করবে না, অথচ রাত 10টার পর পড়লে ওটা আমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। কোনটা বিশৃঙ্খলা এবার বলুন? শরীরশেখর কিছুক্ষণ অন্যমনস্ক গলায় বললেন, আমি তোমাদের ঠিক বুঝতে পারি না। প্রায়ই কাগজে ছাত্রদের ট্রাম বাস পড়ানোর কথা বলি, তখন মনে হয় তোমরা যাতে পড়াশোনা ছাড়া সব কিছু করো তার জন্য একটা প্ল্যান চলছে। হয়তো তোমরা ভালো ছেলে তাই এইভাবে থেকেও পথ বের করে নিচ্ছ, কিন্তু যারা বুদ্ধিমান নয় তারা তো তলিয়ে যাবে। এরপর আর কথা জমল না। দাদুর কথার সুর ওদের কানে লেগে আছে, অনিমেষ বুঝতে পারছিল। এক একটা অজুহাত দেখিয়ে বা না দেখে ওরা চলে গেল। ঘর নির্জন হয়ে গেলে অনিমেষ বলে ফেলল, আপনি ওভাবে না বললেও পারতেন। কিভাবে? এই যে সরাসরি মুখের ওপর। অপ্রিয় সত্যি? শরীরশেখর হাসল। তাহলে তুমি এটাকে সত্যি বলতে চাইছো? হয়তো, আবার নাও হতে পারে। দাদু, আমরা জলপাইগুড়িতে সব কিছু যেরকমভাবে দেখতাম বা ভাবতাম, কলকাতায় এসে জানলাম সেটাই অন্যভাবে দেখা বা ভাবা যায়। তাই এখানে সব কিছুই অন্যরকম। আসলে জলপাইগুড়ি আর কলকাতার পরিবেশ একদম আলাদা। সবাই পরিবেশ অনুযায়ী নিজেকে তৈরি করে নেয়। শরীরশেখর নাতিকে ভালো করে দেখলেন, তারপর বললেন, লন্ডনে দুপুরে বেলায় বরফ পড়ে, সাহারায় আগুন জ্বলে, আর কলকাতায় ঘাম হয়, কিন্তু ওই একই সময়ে 3টি জায়গায় মানুষের বোধগুলো পরিবর্তন হয় না। থাকো, ছেড়ে দাও এসব কথা। তোমার ডাক্তার কি বলল? অনিমেষ ডাক্তারের কথা জানালো। শরীরশেখর শুনে বলল, ওসব আর দরকার হবে না। রাত্রে যদি ঘুম হয় তাহলেই হবে। এই বয়সে ওষুধপত্র শরীরকে কাহিল করে দেয়। তাহলে কাল সকালে আমাকে ট্যাক্সি ডেকে দিও। আপনি কালকে যাবেনই? হ্যাঁ, কিন্তু কেন? আমার ফিরে যাওয়াটা দরকার তাই। তাহলে ট্যাক্সি ডেকে দিতে বলছেন কেন? আমি তো স্টেশনে গিয়ে সিট রিজার্ভ করে আপনাকে বসার ব্যবস্থা করে দিতে পারি। আমার তো তাই করা উচিত। কী দরকার? আমি তো এতটা রাস্তা একা একা ঘুরলাম, তুমি তো সঙ্গে ছিলে না। এখানে এসে আমি অকর্মণ্য হয়ে পড়েছিলাম বলেই তোমাকে বিরক্ত করেছি। আবার শরীরটা ঠিকঠাক হয়ে গেলে নিজেই চলে যেতে পারবো। এই জন্য মিছিমিছি তোমার একটা দিন নষ্ট হয়ে গেল। কাল স্টেশনে গেলে তোমার আরেকটা দিন কলেজ নষ্ট হবে, সেটা আমি চাই না। শরীরশেখরের গলা কেমন নিরাসক্ত লাগছিল। অনিমেষের মনে হচ্ছিল দাদু অনেক দূরের মানুষ। সকালে দাদুকে দেখে বুকের মধ্যে যে আবেগের জোয়ার এসেছিল তা এই মুহূর্তে নিঃসার। এই মানুষটার বুকে হামাগুড়ি দিয়ে শৈশব কেটেছে। রিটায়ার করে যখন শরীরশেখর স্বর্গছেরার সঙ্গে সম্পর্ক চুকিয়ে জলপাইগুড়ি চলে এলেন, তখন সে 7-8 বছরের বালক। মা বাবাকে ছেড়েও সঙ্গ ধরেছিল। স্কুলের ক্লাসগুলো একটা একটা করে ডিঙিয়ে এই মানুষটার কড়া নিরাময়ের মধ্য দিয়ে। কিন্তু এখন মনে হচ্ছে সে শরীরশেখরকে কোনো দিন চিনতে পারেনি। কথা ঠিক, এরকম ঘরে থাকার অভ্যাস দাদুর নেই। হোস্টেলের বারোয়ারি ব্যবস্থায় দাদুর অসুবিধা হবে, কিন্তু তাহলেও এত তাড়াতাড়ি চলে যাওয়াটা মেনে নিতে পারছে না অনিমেষ। হঠাৎ তার খেয়াল হলো, দাদু কোথায় গিয়েছিলেন, কেন গিয়েছিলেন তা জিজ্ঞাসা করা হয়নি। শরীরশেখর জিজ্ঞাসা করলেন, তুমি কিছু বলবে? নিচু গলায় অনিমেষ বলল, আপনি কোথায় গিয়েছিলেন? গয়া। গয়া? গয়াতে কেন? শ্রাদ্ধ করতে। আমার নিজের। স্তব্ধ হয়ে গেল অনিমেষ। শরীরশেখরের মুণ্ডিত মস্তকে গুড়ি গুড়ি সাদা চুলের আভাস হঠাৎ তার চোখে কেমন অপ্রকৃতভাবে মনে হচ্ছিল। কোনো মানুষ জীবিত অবস্থায় নিজের শ্রাদ্ধ করে আসবে, এটা কল্পনাও ছিল না তার। বিশেষ করে সেই লোক যিনি বৃদ্ধ বয়সেও ধর্মকর্ম মানেননি, শিক্ষা দীক্ষা নেননি। যা সত্যি মনে হয়েছে তাই করেছেন। আপোষ করার জন্য কোনো দুর্বলতাকে প্রশ্রয় দেয়নি। সে কোনো রকমে বলতে পারলো, আপনি এমন কেন করলেন? তোমার খারাপ লাগছে? হ্যাঁ। কেন? আমি আপনাকে। অনিমেষের কণ্ঠে আবেগের প্রাবল্য। সে কোনো রকমে বলতে পারলো, শ্রাদ্ধের পর মানুষের জাগতিক সুখ দুঃখ। রাইট। শরীরশেখর সহজে ঘাড় নাড়ল। ঠিক বলেছ। আমি এখন এক অর্থে মৃত। কিছুদিন থেকে ব্যাপারটা ভাবছিলাম। সারা জীবন ধরে আমি অনেক কিছু করেছি। একজন সাধারণ মানুষ যা যা করা উচিত সব ইদানিং আমার সব আকাঙ্ক্ষা ছিল না। খেতে ভালোবাসতাম খুব, আজকাল শরীর খাবার নিতে পারছে না। তোমার পিসিমা চাল ডাল গলিয়ে একটা পিণ্ডির মতো করে দেয়, তাই 8 ঘন্টা ধরে গলায় ঢালি। গিলতেও কষ্ট হয়। যতদিন নিজের শক্তি ছিল ততদিন কারও পরোয়া করিনি, কিন্তু অথর্ব হওয়া মাত্রই অন্যের করুণা প্রত্যাশা করা ছাড়া আর কিছুই অসম্ভব। অর্থকষ্ট বড় কষ্ট অনিমেষ। আমার মতো মানুষ যতদিন বাঁচবে
ততদিন সেটা অভিশাপের মতো মনে হবে। তোমার বাবা আমাকে টাকা দেয়, 2-3 দিন দেরি হলেই মনে হয় আমাকে অবহেলা করছে। এই মনে হওয়াটা থেকে আমাকে কে উদ্ধার করবে? যেহেতু সংসারে আছি, তাই অথর্ব হলেও লোভ, মোহ, ক্রোধ থেকে আমার মুক্তি নেই। এগুলো যত থাকবে ততই আমি জর্জরিত হব। কদিন আগে তোমার জ্যাঠামশাই সস্ত্রীক আমার কাছে চলে এলো। অত্যন্ত জীর্ণ দশা তার, খেতে পায় না। এসে এমন ভাব দেখালো যেন আমার সেবা না করলে তার ইহকাল নষ্ট হয়ে যাবে। যে ছেলেকে এককালে আমি ত্যায্যপুত্র করেছিলাম, বারংবার যার ছায়া আমি এড়িয়ে চলেছি, তাকে আমি মেনে নিয়েছিলাম। আমি বুঝতে পারছি আমাকে সেবা করার নাম করে সে আমারই অন্ন ধ্বংস করতে চায়। আমি মরে গেলে ঘরবাড়ি দখল নিতে চায়। তবু আগেকার সেই শক্ত ভাবটা কোথায় যে চলে গেল আমার। আমাকে সে তেল মালিশ করে দেয়, হাত ধরে কালীবাড়ি নিয়ে যায়। এই বৃদ্ধ বয়সে আর একা থাকতে হয় না আমাকে। এটাই আমার কাছে এত বড় যে ওর অতীতের সব অন্যায় ভুলে যেতে পারলাম। তোমার বাবার সেটা পছন্দ হলো না। এককালে যে আমাকে ঝাঁঝরা করে দিয়েছিল, আমার সম্মান 5 জনের কাছে লুটিয়ে দিয়েছিল, আবার তাকে আমি প্রশ্রয় দিচ্ছি সেটা মানতে পারছিল না। অনিমেষ, নিজে উপলব্ধি করলাম যখন রক্তের জোর চলে যায় তখন মানুষ খুব লোভী হয়ে পড়ে। নিজেকে আমি এককালে যতটা কঠোর ভাবতাম, এখন আবিষ্কার করলাম আমি আদতেও তা নই। শুধু জেদের বশে অন্যরকম চলার চেষ্টা করছি মাত্র। এই সময় তোমার পিসিমা বলল সে নাকি শুনেছে ওরা নিজেদের মধ্যে বলাবলি করছে আমি চলে গেলেই বাড়িটা পেয়ে যাবে। কবে যাব তাই চিন্তা। মুহূর্তে আমি অন্যরকম হয়ে গেলাম। সেই দিনই ওদের বাড়ি থেকে বের করে দিয়েছি। যাওয়ার সময় আমার মুখের উপর অশ্রাব্য গালাগাল করে গেল ওরা। মনে পড়ে গেল এরকমটা কেন আমি করলাম না। তাহলে ভালোবাসাটা তো একটা লোভেরই অন্য পিঠ। হঠাৎ মনে হলো লোভ সহ্য করতে পারলাম। এই বাড়িটা আমি প্রাণ দিয়ে ভালোবাসি বলেই কি ওটা নিয়ে কোনো লোভ সহ্য করতে পারলাম না? তাহলে ভালোবাসাটা কি লোভেরই অন্য পিঠ? হঠাৎ মনে হলো পৃথিবীতে যে কটা দিন একটা মানুষের বেঁচে থাকা দরকার, তার থেকে অনেক বেশি দিন আমি বেঁচে আছি। দীর্ঘ জীবন বড় অভিশাপের। এই এক নাগারে কথা বলে হাঁপিয়ে পড়েছিলেন শরীরশেখর। কিছুক্ষণ চুপ করে থেকে নিচু গলায় বলল, পিছুটা মুছে ফেলবো ঠিক করলাম। এক রাতে কাউকে কিছু না বলে চলে গেলাম গয়া। আমার মৃত্যুর পর লোকে ঘটা করে শ্রাদ্ধ করবে আর লোকজনকে ডেকে খাওয়াবে, এটা সহ্য হবে না। নিজের পাট নিজেই চুকিয়ে এলাম। এখন নিজেকে অন্যরকম মনে হচ্ছে, যেন আকাশ থেকে মাটির দিকে তাকিয়ে সব কিছু দেখার মজা লাগছে। তোমার বন্ধুরা আমাকে দক্ষিণেশ্বর কালীঘাট দেখার কথা বলেছে। ওসব জায়গায় যাবে যারা, আমি তো তাদের দলে নই। আমার তো সব প্রয়োজন ফুরিয়েছে। এখন যে কয়দিন বাঁচবো থাকবো, চোখ চেয়ে দেখবো আর কান খুলে শুনবো। কিন্তু এই দেখা বা শোনা আমার অন্যরকম রেখাপাত করবে না। মানুষ বেঁচে থাকে আশা নিয়ে। আমি সেই ইচ্ছেটুকু গয়ায় রেখে এসেছি। জলপাইগুড়িতে ফিরে যাচ্ছি কারণ আমাকে এখনও কিছুদিন এই শরীরটাকে টানতে হবে। তোমার পিসিমা সেই বাল্য বিধবা হবার পর থেকে আমার ঘাড়ে আছে, সে আমাকে বোঝে। অনিমেষ মানুষটার দিকে অপলক তাকিয়েছিল। এখন শরীরশেখরের ভঙ্গিতে, কণ্ঠস্বরে কেমন অন্যরকম চেহারা প্রকাশ পাচ্ছে। সে কিছুতেই সময় নিল, নিজেকে সংযত করলো। শরীরশেখর ঊর্ধ্বমুখে বসে আছে এখনো। কিছুক্ষণ ঘরে কোনো শব্দ নেই। শেষ পর্যন্ত অনিমেষ জিজ্ঞেস করলো, আপনি রাতে কি খাবেন? কিছু না, সন্দেশটা খেয়ে পেট ভরে গেছে। তুমি বরং 1 গ্লাস জল দাও। শরীরশেখর উঠলেন। এখন থেকে পদক্ষেপ অনেকটা স্বাভাবিক। অনিমেষ দেখল উনি ছাদের কোণায় একা একা হেঁটে গেলেন। টেবিলে জল রেখে অনিমেষ দ্রুত বিছানাটা ঠিক করে দিল। ইচ্ছে করলে সে আজ রাতে অন্য কোথাও শুতে পারে, কিন্তু দাদুকে একা রেখে যেতে মন চাইছে না। সে একটা চাদর বিছিয়ে মেঝেতে শুয়ে থাকবে বলে ঠিক করলো। রাতের খাওয়া দাওয়া নিচে সেরে এলো অনিমেষ। দেখলো শরীরশেখর চোখ বন্ধ করে শুয়ে আছেন। ঘুমোচ্ছেন ভেবে নিঃশব্দে সে মেঝেতে বিছানা করে নিল নিজের। শরীরশেখর বললেন, কোন ঘরে খাট খালি নেই? কেন? মেঝেতে শুলে অসুস্থ হতে পারো, যদি খাট খালি থাকে সেখানে শো। না, আমার অসুবিধা হবে না। তুমি কি ভাবছো একা থাকলে রাত্রিতে মরে যেতে পারি? এ কথা বলছেন কেন? তুমি তো শুনলে আমার জন্য ভাবনা করা নিষ্ফল। অবশ্য তোমার অসুবিধা হবে তেমন হলে, কিন্তু যে ছেলে পুলিশের সঙ্গে লড়াই করে তার মনে থাকা উচিত নয়। আচমকা ইলেকট্রিক শক খাওয়া অনুভূতি হলো অনিমেষের। ও মুখ তুলতে পারছিল না।
দাদু এ কথা এতক্ষণ পরে বললেন। পুলিশের সঙ্গে লড়াই তো সে কখনো করেনি, করতে যাওয়ার মতো কোনো পরিস্থিতিও হয়নি। অবশ্য কদিন আগে ইউনিভার্সিটির সামনে যে ঘটনা ঘটেছিল সেটাই সে সক্রিয় অংশ নিয়েছিল, কিন্তু তাকে কি পুলিশের সঙ্গে লড়াই বলা যায়? কিন্তু প্রশ্ন হলো, দাদু সে কথা জানলই বা কী করে? কলকাতায় সে এসেছে পড়াশুনো করতে, সে রাজনীতিতে জড়িয়ে পড়েছে, বামপন্থী রাজনীতিতে সে বিশ্বস্ত, ইউনিয়নের জন্য অনেকখানি সময় ব্যয় করে। এসব ব্যাপার তো শরীরশেখরের জানার কথা নয়। পরীক্ষায় ফেল করেনি মানে বাবার পাঠানো টাকার অপব্যয় হয়নি। ছুটিতে সে যখন জলপাইগুড়ি গিয়েছে তখন চুপচাপ বাড়িতে বসে থাকে। তার আচরণ দেখে কারো বোঝার অবকাশ ছিল না যে কলকাতায় এসব কিছু হয়েছে। অনিমেষ বুঝতে পারছিল তার মুখের উপর শরীরশেখর দুটো চোখ স্থির হয়ে আছে। অতএব তাকে এখনই একটা জবাব দিতে হবে। দাদুর কাছে মিথ্যা কথা বললে ছেলেবেলায় বুক কেঁপে যেত, কখনোই পারত না। শরীরশেখরের মুখের দিকে না তাকিয়ে অনিমেষ হাসবার চেষ্টা করলো। এ খবর আবার কোথায় পেলেন? পুলিশের সঙ্গে লড়াই করতে যাব কেন? আর সেরকম হলে আমাকেই বা ওরা ছেড়ে দিত? তুমি কমিউনিস্ট পার্টিতে নাম লিখিয়েছ, এ কথা মিথ্যে? আপনি কোত্থেকে জানলেন? আগে বলো মিথ্যে কি না। কমিউনিস্ট পার্টিতে সমর্থন করি মানেই পুলিশের সঙ্গে যুদ্ধ করেছি? আজ করছো না, কাল করবে, পরশু করবে। শরীরশেখর দৃঢ় গলায় বললেন, তুমি এখন ছাত্র, তোমার কর্তব্য ভবিষ্যতের জন্য নিজেকে তৈরি করা, যোগ্য করা। তা না করে তুমি কমিউনিস্ট হয়েছ, দেশে বিপ্লব আনতে চাও। এরকম একটা নেশায় তোমাকে ধরবে আমি চিন্তাও করিনি। যেদিন তুমি জলপাইগুড়ি থেকে প্রথম এসেছিলে সেদিন আমিই তোমায় বলেছিলাম তুমি কৃতী হয়ে ফিরে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করব। কিন্তু তুমি স্কুলের এক মাস্টার যখন আমায় বলল যে তুমি ইউনিয়ন করছো, দিনরাত পার্টি নিয়ে মত্ত আছো, আমার আর অপেক্ষা করার কোনো প্রয়োজন থাকলো না। বলতে পারো এটা একটা জাগতিক আকাঙ্ক্ষা। তোমার জন্য একটা স্বপ্ন দেখা, সেটা ভেঙে গেলে কষ্ট হচ্ছিল খুব। তা গয়া থেকে ঘুরে এসে আমার সেই কষ্টটাই আর নেই। এখন তোমার ভবিষ্যৎ নিয়ে আর আমার মাথা ঘামানোর প্রয়োজন দেখি না। আপনি বোধহয় একটু অতিরঞ্জিত সংবাদ পেয়েছেন। তাছাড়া কমিউনিস্ট পার্টির হয়ে কাজ করলেই যে একটা ছেলের ভবিষ্যতে 12টা বেজে গেল, এই ধারণা অচল। অনিমেষ শরীরশেখরের শেষ কথাটার কোনো গুরুত্ব দিতে চাইল না। ও চাইছিল দাদুকে কমিউনিজমের আলোচনার মধ্যে দিয়ে নিয়ে আসতে, যাতে ওর বদ্ধ ধারণা একটু পাল্টে দিতে পারে। কিন্তু শরীরশেখর সেদিকে গেলেনই না। অনিমেষের কথা শুনে চুপচাপ শুয়ে থাকলেন। রাত যত বেশি হলে ট্রামের শব্দ আরও বিকট হয়ে ওঠে। আলোচনাটাও উঠেও থেমে গেল। অনিমেষ অস্বস্তি বোধ করছিল। আগে দাদুর কাছে খোলাখুলি মনের কথা বলতে পারত সে। আজকাল সেই ইচ্ছেটা আছে, কিন্তু সরলতাটুকু কোথায় যেন হারিয়ে গেছে। তাই যুক্তি দিয়ে তর্ক করে বোঝাতে হচ্ছে। একসময় শরৎশেখর বললেন, তুমি কি এখন পড়াশোনা করবে? অনিমেষ বলল, আজকে আর ভালো লাগছে না দাদু। তাহলে আলোটা নিভিয়ে দাও। শরীরশেখর পাশ ফিরলেন। সকালে শরীরশেখর অন্য মানুষ। একদিনের বিশ্রামের পর শরীর একটু স্থির হওয়ায় আবার আগের ফর্মে ফিরে পেয়েছে। জ্বর আসেনি আর। সেই ভোর রাতে যখন সবাই ঘুমোচ্ছে তখন অনিমেষকে ডেকে তুললেন। ঘুম চোখে অনিমেষ জিজ্ঞেস করলো, এই সময় উঠেছেন কেন? অন্ধকার হয়ে আছে বাইরে। দেরি নেই ভোর হবার, প্রাকৃতিক কর্মকার্যগুলো ছেড়ে নেই। আশা করি এখন লাইন পড়েনি। শরীরশেখরের কথা শুনে হেসে ফেলল অনিমেষ। দাদুর মাথায় ওই একটা চিন্তাই পাক খাচ্ছে। তখন ঠাকুর চাকর ওঠেনি। নির্বিঘ্নে নিচের কাশির উপরে এসে শরীরশেখর বললেন, তোমাদের বাথরুমে পায়খানা কি 24 ঘন্টা আলো জ্বলে? ওরকম স্যাঁতস্যাঁতে হয়ে থাকে সব সময়? অনিমেষ বলল, পুরন বাড়ি তো, তাই আলো ঢোকে না। তুমি কলকাতার জন্য উপযুক্ত হয়েছ। কথা হয়তো শরীরশেখর অন্যমনস্কভাবে বললেন, কিন্তু অনিমেষের মনে হলো এর চেয়ে সত্যি আর কিছু নেই। কলকাতা বাস করতে গেলে কতগুলো যোগ্যতার খুব দরকার হয়। এই ভদ্রতা, স্নেহ অথবা সৌজন্যের চিরাচরিত সংজ্ঞাগুলো এখানে প্রয়োজন মতো অদল বদল করে নেওয়া হয়। যে মানুষ এসব বোঝে না তাকে প্রতি পদক্ষেপে ঠোকর খেতে হয়। অনিমেষ এক বছর কলকাতা বাসের পর এসবের সঙ্গে ঘনিষ্ঠ বোঝাপড়া করে ফেলেছে। এখন আকাশে প্রচুর তারা, চারধার এত বেশি চুপচাপ যে মনে হয় কলকাতা নয়। ঘুমের মধ্যে শেষ ট্রাম চলে গেছে, প্রথম ট্রাম চলার সময় হয়নি। অদ্ভুত করুণ ও বিষণ্ণ লাগছিল আকাশ। সারা রাত জ্বলার পর এই সময় রাস্তার আলোগুলো এমন হলদে হয়ে যায় কেন? ছাদে দাঁড়িয়েছিল অনিমেষ। এমন সময় শরীরশেখর লাঠি হাতে ঘর থেকে বের হলেন। যে ময়লা পোশাকগুলো গতকাল খুলে রেখেছিলেন, ঘরে ঢুকে আর সেগুলো পরলেন। অনিমেষ এগিয়ে, কোথায় যাচ্ছেন? একটু বেরিয়ে আসি। কেন, তুমি মর্নিং ওয়াক করো না? ঠোঁট কামড়ালো অনিমেষ।
জলপাইগুড়ির সেই দিনগুলো, বছরের পর বছর এই মানুষটা প্রত্যেক ভোরে তাকে নিয়ে হেঁটেছেন তিস্তার পাড় দিয়ে। ওটা তো অভ্যাস হয়ে যাওয়ার কথা। কথায় বলে বাল্যের অভ্যেস আমৃত্যু থাকে, কিন্তু কলকাতায় আসার পর ওটা কখনোই মনে আসেনি। এখন ভোরে বরং ঘুম গাঢ় হয়। কলকাতা যে যত দেরিতে ওঠে সে তত বেশি প্রতিভাবান। বুকনোট চ্যানেলটির সাথে থেকেও সাবস্ক্রাইব করো। নেক্সট পর্ব শোনার আমন্ত্রণ রইল।